সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। ঘোষিত ডেডলাইনের ভোট জানালেন মৎস্য উপদেষ্টা। শুধু আলোচনার মাধ্যমে সংস্কার সম্ভব নয় মন্তব্য মির্জা ফখরুলের। সরকারকে সহযোগিতা করতে সব দলের প্রতি আহ্বান। দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত 252। করোনায় এক সপ্তাহে যশোরে 3 জনের মৃত্যু, 2 জন মারা গেছে চট্টগ্রামে। আন্দোলনের জেরে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, অবরোধ স্থগিত করে বাংলা বন্ধের হুঁশিয়ারি ইউআইইউ শিক্ষার্থীদের। আগামী অগস্টের মধ্যে মূল্যস্ফীতি কমবে আশা জ্বালানি উপদেষ্টার। সরকারি প্রতিষ্ঠান জনমুখী করার তাগিদ ব্যবসায়ীদের। ইরান ইসরায়েল লড়াইয়ের তীব্রতা বাড়ছেই। ইরানে নিহত 4 শতাধিক সংঘাতে জড়ালে বিপর্যয় হবে যুক্তরাষ্ট্রকে তেহরান। এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করল বাংলাদেশ। রেকর্ড গড়া 2 ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরা অধিনায়ক শান্ত। দর্শক আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া চৌধুরী। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজস্ব কর্ম পরিকল্পনার আলোকে কাজ করছে সরকার। এক্ষেত্রে কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন শিউলি রায়। শনিবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনের নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব। অংশগ্রহণকারীদের নানা নির্দেশনা দেন তারা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব না। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। তিনি আরো বলেন, নির্বাচনের জন্য নিজস্ব কর্ম পরিকল্পনায় আলোকে কাজ করছে কমিশন। যথাযথ সময়ে তফসিল ঘোষণা করা হবে। আমরা যেটা একটা পরিকল্পনা, এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা, আমি রুটম্যাপ বলবো না, এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব, কোন সময় শুরু করব, এইটার একটা পরিকল্পনা আমরা, সেটাই এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে, অনেকে নানাভাবে এটাকে নাম দেয়। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা বলছি। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবে তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি তৈরি করতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, নির্বাচনের যে ডেডলাইন দেওয়া হয়েছে তার মধ্যেই নির্বাচন আয়োজন হবে। শনিবার সকালে ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় নিরাপদ ফিড নিশ্চিত করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা কমে যাবে, সেজন্য মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে। তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হলে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে।
শুধু কথায় বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন সম্ভব নয়, দরকার মানসিকতা পরিবর্তন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর পুনর্মিলনীতে এসব কথা বলেন তিনি। বলেন, অভ্যুত্থানের মাধ্যমে দেশ বিনির্মাণে যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। অন্তর্বর্তী সরকারের কাজের প্রশংসা করে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তারুণ্যের নেতৃত্বে ছাত্রদের নতুন দল এনসিপি সহ 5 অগস্টের পর জন্ম নেয়া সব দলকে বিএনপি স্বাগত জানায় বলেও মন্তব্য করেন তিনি। শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করছি। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ করার শক্তি নিহিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশে বিশৃঙ্খলা কমে গেছে এবং নির্বাচনের আশা জেগেছে বলেও দাবি করেন তিনি। জুলাই আন্দোলনকে দলীয়করণ করে শহীদদের ত্যাগকে অবমূল্যায়ন না করার আহ্বান জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য, বাস্তবায়ন করার জন্য উনি যে কাজ করেছিলেন সেটা একটু ভাববার বিষয়। আলোচনায় বক্তারা বলেন, ৭১-এর স্বাধীনতা এনে দেওয়ার পাশাপাশি ৭৫ পরবর্তী দেশের সার্বভৌমত্বও রক্ষা করেছিলেন জিয়াউর রহমান। বলেন, দারিদ্র্যকে মহিমান্বিত করেছিলেন তিনি। রাষ্ট্রের প্রথম সত্তা যেটা যে স্বাধীন, তারপরে সার্বভৌম। স্বাধীনতাও এনে দিয়েছিলেন, সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন ৭৫ পরবর্তীতে। দরিদ্র বাংলাদেশকে তিনি সেই তলাবিহীন বাংলাদেশকে, দুর্ভিক্ষের বাংলাদেশকে, বাসন্তীর বাংলাদেশকে রপ্তানি পণ্যের বাংলাদেশে পরিণত করেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছেন। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার জনগণের কাছে ভোটের অধিকার আবার ফিরিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। ২৪-এর গণ অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষের অবদান ছিল বলেই তা সফল হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন তারেক রহমান। তার সঙ্গে কারো তুলনা করা গ্রহণযোগ্য নয়। তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান প্রধান উপদেষ্টা মহোদয়ের সভা হয়েছে, সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, যেটি অনেকভাবে প্রলম্বিত করতে চায়। নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। ২৪-এর গণ অভ্যুত্থানে যার যা অবদান তা স্বীকার করতে হবে বলেও মন্তব্য করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। ইতিহাস যদি ভুলে যান তাহলে কোন অবস্থাতেই আপনারা জুলাই আগস্টে পৌঁছতে পারবেন না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে একথা বলেন তিনি। মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্তিকারীদের আগামী নির্বাচনে পরাজিত করতে নেতাকর্মীদের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। এদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এক সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায় তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে একটি সুষ্ঠু, সুস্থ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করা। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাজিস্ট্রেসি, সংবিধান, এন্টি কারাপশন, ইম্পর্ট্যান্ট ৬-৭টা অর্গানকে সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে অগ্রসর হচ্ছেন, রিপোর্টগুলো এসেছে, অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে। ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৩৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে বরিশাল বিভাগেই ভর্তি হয়েছেন ১৬৭ জন। এ সময় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর হাসপাতালে ভর্তি ৭,৫০০ রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এ অবস্থায় ব্যক্তিগত সচেতনতায় মশার বংশ বিস্তার রোধের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। বর্ষার শুরুতেই প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল মাসের দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চলতি মাসের প্রথম ২০ দিনেই। সারা দেশে হাসপাতালে ভর্তি ৭,৪০০ জনের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। গেল ২৪ ঘন্টায় বিভাগটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৬৭ জন। বর্তমানে শুধু বরগুনাতেই হাসপাতালে ভর্তি ২২১ জন। এসব রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিভাগের হাসপাতালগুলো। রোগী তো একটা লিমিট থাকে, এটা আসলে লিমিটের অনেক বেশি ক্রস করে গেছে। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি স্বাস্থ্যসেবার সাথে চিকিৎসকের পাশাপাশি আরো যারা জড়িত তাদেরও ব্যাপক সংকট আছে বিধায় ব্যাপারটাকে মেনটেন করতে আমাদের যথেষ্টই কষ্ট হচ্ছে। গেল কয়েক মাসের ডেঙ্গুর বিস্তার বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন খুব দ্রুত ডেঙ্গুর বড় ধরনের আউটব্রেক হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি প্রস্তুতির কথা বলছেন তারা। শুরুর বছরগুলোতে যেভাবে ক্যাজুয়ালিটি হতে মারা যেত সেই তুলনায় এখন ডেথের পরিমাণ কম, অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের কিউরেটিভ সাইড বা ট্রিটমেন্টের সাইডটা প্রোটোকলগুলো যথেষ্ট ইমপ্রুভ করেছে। এখন আমাদের এই প্রিভেন্টিভ মেজারটা তো সরকারের একার কাজ নয় এবং সিটি কর্পোরেশনের একার কাজ নয়, জনগণের সচেতনতারই এখানে গুরুত্ব সবচেয়ে বেশি। সরকারি উদ্যোগে এডিস মশা নিধন কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটা হলো মশার উৎপাদন বন্ধ করা, ব্রিডিং স্পেসগুলোর ধ্বংস করা, আর একটা হলো যে মশা আছে সে যাতে আমাকে বাইট করতে না পারে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে দেশ জুড়ে বেড়েছে করোনার প্রকোপও। চট্টগ্রাম ও যশোরে করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ফজিলাতুন্নেসা নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নগরীর বাকুলিয়ার বাসিন্দা ছিলেন। এ নিয়ে এক সপ্তাহে চট্টগ্রামে কোভিডে ২ জনের মৃত্যু হলো। একই দিনে যশোরে সাবিলা খাতুন নামে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তিনি যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে যশোরে কোভিডে প্রাণ হারালো ৩ জন। সরকার কর্তৃক যে কিট সরবরাহ করা হয় সেই কিটটি পেলেই আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টেস্টিং কার্যক্রম আবার শুরু করব। অ্যাকচুয়াল যে সিনারিও সেটা আমরা পাচ্ছি না এই কারণে যে আমাদের আসলে কিটস নাই। শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের আগামীকাল বেলা ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার কলেজের অধ্যক্ষ ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডাক্তার কামরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে আবাসন সংকট ও ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবনের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। লিখিত বিবৃতিতে তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস, ওয়ার্ড ও অভ্যন্তরীণ পরীক্ষায় অংশ নেবেন না তারা। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবন ও ছাত্রাবাস ভবন পাঠদান ও বসবাসের সম্পূর্ণ অনুপযুক্ত। এরপরও ব্যবহৃত হওয়ায় দিন দিন মৃত্যু ঝুঁকি বাড়ছে। আজ রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে রোববার সারা দেশে বাংলা ব্লকেডের ঘোষণা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা দেয় তারা। এছাড়া ৩ কার্য দিবসের মধ্যে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না দিলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়ে যায় শিক্ষার্থীরা।
এর আগে সকালে ভাটারার নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে 7 শিক্ষার্থী আহত হয়। আমরা আজকে ভার্সিটিকে 8টা পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। তারা অলরেডি মিটিং এ আছেন। তারা যদি এই 8টার মধ্যে বহিষ্কার প্রত্যাহার না করেন তাহলে আমরা এর থেকেও কঠোর কর্মসূচিতে যাব। কালকে আমাদের সারা বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ হবে এবং আমরা নতুন বাজারে আমরণ অনশন কর্মসূচি পালন করব এবং কালকে সারা ঢাকা সহ সারা বাংলাদেশ আমরা বাংলা ব্লকেট চালাবো। আগামী জুলাই অগস্টে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, অর্থনীতি একটা খাদের মধ্যে ছিল, সেখান থেকে ট্রাকে ফেরানোর লক্ষ্যে বাজেট দেওয়া হয়েছে। সকালে অর্থনীতি সমিতি আয়োজিত প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। আর বক্তারা জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সব সময় মুষ্টিমেয় মানুষের জন্য কাজ করে। অন্তর্বর্তী সরকারকে এসব প্রতিষ্ঠান জনকল্যাণমুখী করতে হবে। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। 2025-26 অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তার মতে দেশের ৫৫তম নতুন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতির হ্রাস ও ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। শনিবার সকালে সিডাপ মিলনায়তনে বাজেট বিতর্ক, প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ অর্থনীতি সমিতি। বক্তারা বলেন, সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা ছাড়া কোনো ব্যবসায়ী বিনিয়োগে ঝুঁকি নেবেন না। একটা মানুষ যদি তার উদ্যম উদ্যোগে সদ্ব্যবহার করতে চায়, সে কি দান দিতে যাবে সেখানে? তাহলে আপনাকে প্রথমে সামাজিক মূল্যায়ন করতে হবে। সামাজিক শৃঙ্খলার মাধ্যমে সামাজিক মূল্যায়ন আমরা করতে পারবো। সামাজিক মূলধন ছাড়া কোনো বিনিয়োগকারী কখনো আর্থিক মূলধন বিনিয়োগ করবে না। কারণটা হলো যান বাঁচানো খরচ। তারপরে আপনি আমাদের বিচার ব্যবস্থা ধরেন, কোনো লোক বলতে পারবেন যে কোনো একটা বিচার চাইতে গিয়ে আপনি 20 বছরে ওখান থেকে বাইরে আসতে পারবেন। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের মতে দেশের অপচয়ের কোনো পরিসীমা নেই। দেশের আমলা রাজনীতি কেউই দুর্নীতি বন্ধ হোক তা চায় না। এই যে ধরেন 9 মাস হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারে আছি, একটা জিনিসের ব্যাপারে আমি একটা জাতীয় ঐক্যমত্য দেখতে পেয়েছি। সেটা হচ্ছে দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য। সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক, কেউ বাদ নেই। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যে এটা সঠিক পথে এগোচ্ছে এবং আমরা আশা করি যে জুলাই মাস নাগাদ, জুলাই আগস্ট মাস নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ আমরা দেখতে পাবো। নিজস্ব গ্যাসের মজুদ কমে আসায় আমদানি করা এলএনজি নির্ভরতা বাড়ছে জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী জুলাই আগস্টে আরও মূল্যস্ফীতি কমে আসবে। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। মৎস্য বন্দর স্থাপনে আগ্রহীদের প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে একটি ডকইয়ার্ড বানানোর চিন্তা করছে সরকার। শনিবার রাজধানীর সামরিক জাদুঘরে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ব্লু ইকোনমিকে টেকসই করতে নৌবাহিনী, BIWTA এবং নৌ মন্ত্রণালয় কাজ করছে বলে জানান নৌবাহিনী প্রধান। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সমুদ্রতল এবং উপকূলীয় অঞ্চল সংশ্লিষ্ট বিজ্ঞান প্রচারের লক্ষ্যে 21 জুন পালন হয় ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে। এতে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, পরিবেশগত সুরক্ষা, নিরাপদে জাহাজ চলাচল সহ উপকূলীয় অঞ্চলের ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফির গুরুত্ব তুলে ধরা হয়। দিনটি ঘিরে শনিবার রাজধানীর সামরিক জাদুঘরে বাংলাদেশ নৌবাহিনী এবং BIWTA এর উদ্যোগে হয় ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে। একটাই বডি ওশান, আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, সমুদ্র নিয়ে আরো গবেষণা করতে পারি। অনুষ্ঠানে হাইড্রোগ্রাফিক গবেষণায় মেরিটাইম শিক্ষার্থীদের সহায়তার আশ্বাস দিয়ে নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান বলেন, ব্লু ইকোনমিকে টেকসই করতে একসঙ্গে কাজ করছে মন্ত্রণালয়গুলো। The researchers, the students, the faculty members and the scientists of body, they will all be able to avail the ship to carry out their research and their educational tours out at sea. একই অনুষ্ঠানে অংশ নিয়ে মৎস্য সম্পদ রক্ষায় ফিশারি পোর্টের জন্য আগ্রহীদের প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় মাতারবাড়ি ডিপসি পোর্টের সঙ্গে একটি ডকইয়ার্ড বানানোর আশাও ব্যক্ত করেন তিনি। এখনো আমার দরজা খোলা,
ফর ফিশারি পোর্ট। আমি বলেছি যে আমরা একটা ডকইয়ার্ড বানাতে চাই মাতারবাড়ি ডিপসি পোর্টের সাথে, এবং সেটার জন্য স্টিল ওপেন। জাতীয়ভাবে হাইড্রোগ্রাফি সমৃদ্ধকরণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দারিদ্রতা ও শিশু শ্রম অঙ্গাঙ্গি জড়িত বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্রের জায়গা থেকে দুর্নীতি না কমালে শিশু শ্রম কমানো সম্ভব না। দেশের কমপক্ষে ৩৫ লাখ শিশু শ্রমে নিযুক্ত, যার মধ্যে অন্তত ১১ লাখ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। এসব তথ্য উঠে আসে বিতর্কে। শিশু শ্রম প্রতিরোধে রাষ্ট্রের সঙ্গে সমাজকেও দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। শিশু অধিকার নিশ্চিতে পথ শিশুদের পুনর্বাসনে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ। কতগুলো বিষয় যদি নিশ্চিত না করতে পারি আমি, তাহলে শিশু নিরাপদ থাকবে না, শিশু শ্রম থাকবে, দারিদ্র মুক্ত আমি করতে পারবো না। এবং দারিদ্র শিশু শ্রম ওতপ্রোতভাবে জড়িত যেমন, তেমন কিন্তু আমাদের সমাজের দায়িত্ববোধ। শিল্প কারখানায় গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান। শনিবার সকালে নারায়ণগঞ্জের ২৫০০-এর মিথিলা টেক্সটাইলের ওভেন ডাইং কারখানা পরিদর্শন করেন পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, গ্যাস সংকটের সত্যতা মিলেছে, সংকট উত্তরণে কাজ চলছে বলেও জানান তিনি। আর তিতাসের এমডি জানান, সারা দেশেই গ্যাসের সরবরাহ কম, সরকার এ সংকট উত্তরণে কাজ করছে বলেও জানান শাহনেওয়াজ পারভেজ।